হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং লাইট। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ক্লাস 10-এর অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ আগস্ট মাসে যে অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সলিউশন সমাধানটা করে দিব। তো দেখো, প্রথম যে প্রশ্নটা বলা আছে 1-এর 1 এক্স ভ্যারিজিয়াস ওয়াই এবং 5x = 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে অপশান এ 5, অপশান বি 5/3, অপশান সি 5/3, অপশান ডি 3/5। তো এটা আমরা করে দেখিনি। তো এক্স ভ্যারিজিয়াস ওয়াই দেওয়া আছে। তো আমরা জানি যে ভ্যারিজিয়াসকে যদি সমান করতে হয় তাহলে একটা ধ্রুবক লিখতে হয়। আমরা ধ্রুবকটা ধরলাম কে, যেখানে কে সমান ধ্রুবক। আরও বলা আছে যে 5x = কত বলো, 3y। 5x = 3y। তো এখান থেকে x সমান কে ওয়াই ধরেছি, এই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে 5 ইন্টু কত পেয়ে যাব, কে ইন্টু ওয়াই সমান 3y। ওয়াই দুই দিক থেকে আমরা বাদ দিয়ে দিতে পারবো, তাহলে বাম দিকে থাকছে 5k সমান 3। এখান থেকে কে সমান পেয়ে যাব আমরা 3/5। তাহলে নির্ণয় ভেদ ধ্রুবকের মান পেয়ে যাব আমরা 3/5। তো সঠিক উত্তর তাহলে কোনটা হবে, অপশান ডি। এটা তো দেখো, অপশান 2 বলা আছে অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফাতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো এ 3:2, অপশান বি 5:6, অপশান সি 6:5, অপশান ডি 9:5। তো আমরা কিভাবে বের করব? তো দেখো, অমলের মূলধন বের করতে হবে আগে, আর ফাতিমার মূলধন কত টাকা সেটা বের করতে হবে, আর এদের অনুপাতটা বের করলে আমরা পেয়ে যাব যে এদের মধ্যে লভ্যাংশটা যে অনুপাতে বণ্টিত হবে সেটা। তো অমল 5,000 টাকা 9 মাসের জন্য দিচ্ছে, তাহলে এর মূলধন কত হবে, 5,000 গুণ 9। আর ফাতিমা দিচ্ছে 6,000 টাকা 5 মাসের জন্য, অর্থাৎ 6,000কে আমরা 5 দিয়ে গুণ করব। তো আমরা এইভাবে লিখে নেব ভাষাটা, অমল ও ফাতিমার মূলধনের অনুপাত 5,000 গুণ 9, আর অনুপাত দিয়ে লিখব 6,000 গুণ 5। তো এটা যদি আমরা গুণ করি 5 9 45,000, আর এটা 5 6 30, পেয়ে যাব 30,000। আমরা এখানে 3টা করে শূন্য প্রথমে কেটে দিলাম, তারপরে এটা আমরা কেটে দিচ্ছি 15 দিয়ে কেটে দিব। তাহলে 3 15 45, আর 15 দুগুণে 30, তাহলে আমরা পেয়ে যাব 3:2। তাহলে লিখে দেবো সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি অপশান এ 3:2। এইভাবে তোমরা খাতাটা তৈরি করে নেবে। 3-এর প্রশ্নটা দেখো, বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে স্পর্শক অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ সমান 9 সেমি, পিও সমান 15 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য অপশান এ 6 সেমি, অপশান বি 15² মাইনাস √15² মাইনাস 9² অপশান সি √15² যোগ 9² এত সেমি, আর অপশান ডি 13 সেমি। তো প্রশ্ন অনুযায়ী যদি আমরা ছবিটা আঁকি তাহলে এটা হচ্ছে ও কেন্দ্র একটা বৃত্ত, আর বহিস্থ বিন্দু একটা হচ্ছে পি, আর পি বিন্দু থেকে একটা স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রশ্ন অনুযায়ী কী কী মান দেওয়া আছে বলো। ও কিউ এইটুকুটার মান বলা আছে 9 সেমি, আর পিও এইটুকুটার মান দেওয়া আছে কত, 15 সেমি। তাহলে কিউ পি এর মান কত? তো দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, আর 90 ডিগ্রির কোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে এটা যদি 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ হয় তাহলে এটা আমরা লম্ব বা ভূমি কিছু একটা ধরে নিব। তাহলে কিউ পি এর দৈর্ঘ্য কত হবে, ও পি স্কোয়ার মাইনাস ও কিউ তার স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারবো চিত্রে ও কিউ সমান 9 সেমি, পিও সমান 15 সেমি। তাহলে আমরা পেয়ে যাব সমকোণী ত্রিভুজ পিও কিউ।
এর কিউপি বাহুর বা পি কিউ বাহুর মান আমরা পেয়ে যাব √ ওপি স্কোয়ার মাইনাস ও কিউ তার স্কোয়ার। এত সেমি, তো ওপির মান কত 15 আর ও কিউ এটার মান পেয়েছি আমরা 9, তাহলে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার এত সেন্টিমিটার। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। সঠিক উত্তর অপশান ডি। তো দেখো 4 প্রশ্নটা বলা আছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে। অপশান এ 5:4, অপশান বি 64:125, অপশান সি 4:5, অপশান ডি 125:64। তো এটা আমরা করে দেখি আগে, তারপরে বলতে পারবো সঠিক উত্তর কোনটা। যেহেতু দুটো নিরেট গোলক বলা আছে, আমরা ধরে নিচ্ছি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ R1 আর R2। তো দেখো এদের বলা আছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা কীভাবে বের করব? প্রথম গোলকটার ব্যাসার্ধ R1, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4π R1 স্কোয়ার। আর দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ হচ্ছে R2, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল হবে 4π R2 তার স্কোয়ার। এদের অনুপাত যদি বের করি তাহলে সেটা প্রশ্নে বলাই আছে কত 25:16। তো এইখানে আমরা লিখে দেব শর্তানুসারে। তো দেখো অনুপাত আকারে যদি থাকে আমরা বাই আকারে লিখতে পারবো, তাহলে লিখতে পারছি 4π R1 স্কোয়ার বাই 4π R2 তার স্কোয়ার। এটা লিখতে পারবো তাহলে 25/16। 4π উপর নিচে কেটে দিতে পারছি। এখানে দেখো R1/R2 আছে আর স্কোয়ার আছে, তাহলে টোটালটার আমরা স্কোয়ার লিখতে পারবো। তাহলে 25 কত পেয়ে যাচ্ছি বলো 16। বাম দিকে স্কোয়ার থাকলে ডান দিকে গিয়ে √ হয়ে যায়, তাহলে R1/R2 সমান পেয়ে যাব √ 25/R1/R2 অতএব আমরা লিখতে পারবো যে R1/R2 25-এর বর্গমূল 5 আর 16-এর বর্গমূল 4। এই অবধি আমরা এইটুকুটা রেখে দিলাম। আমাদের প্রশ্নে বলা আছে আয়তনের অনুপাত কত হবে, তাহলে আমরা লিখতে পারবো যে গোলক দুটির আয়তনের অনুপাত তো গোলকের আয়তনের সূত্র জানি আমরা 4/3π r3। তাহলে প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে R1 এর কিউব হয়ে যাবে, আর দ্বিতীয়টার পেয়ে যাব 4/3π R2 তার কিউব। এদের অনুপাত দেখো 4/3π, এখানেও 4/3π কেটে দিতে পারবো, অথবা বাই আকারে লিখেও আমরা কেটে দিতে পারবো। তো বাই আকারে লিখে দিচ্ছি 4/3π R1 কিউব বাই 4/3π R2 তার কিউব। 4/3π কেটে দিতে পারছি, এখানে থাকছে R1/R2। তো একবারে আমরা R1/R2 তার কিউব লিখে দিচ্ছি। তো R1/R2 এর মান পেয়েছি আমরা কত 5/4। 5/4 তার আমরা কিউব লিখতে পারবো। তো 5-এর কিউব মানে 125 আর 4-এর কিউব মানে 64।
তাহলে আমরা পেয়ে যাব 125:64। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান ডি, 125:64। তাহলে সঠিক উত্তর পেয়ে যাব আমরা 125:64। এরপরে দেখো বন্ধুরা, 2-এর 1 নম্বর যে প্রশ্নটা বলা আছে, 2-এর প্রশ্নগুলো আমাদের সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। 1 নম্বর প্রশ্ন বলা আছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে 2π রেডিয়ান কোণ উৎপন্ন করবে আর কি। তো এটা সত্য নাকি মিথ্যা? তো আমরা জানি যে কোণ 2 রকমভাবে উৎপন্ন হয়। যদি ঘড়ির কাঁটার দিকে উৎপন্ন হয় তাহলে ধনাত্মক কোণ হিসাবে ধরা হয়, আর ঘড়ির কাঁটার দিকে যদি বিপরীত দিকে হয় তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে ঋণাত্মক কোণ। তা আমরা জানি মিনিটের কাঁটা 12টার সামনে থেকে যাত্রা শুরু করে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট কি লাগবে, 1 পাক ঘুরতে সময় লাগবে। আর আমরা জানি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি। 360 ডিগ্রি কথার অর্থ হচ্ছে 2π, কিন্তু যেহেতু ঘড়ির মিনিটের কাঁটা কি হচ্ছে, ঘড়ির কাঁটার মানে দিকেই ঘুরছে, ওই শর্তটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এই জন্য -2π রেডিয়ান হতো, কিন্তু এখানে শুধু বলা আছে 2π রেডিয়ান। ঠিক আছে, মাইনাসটা নেই, এই জন্য এটা কী হবে, মিথ্যা হবে। শুধু সত্য মিথ্যা লিখে দিলেই হবে, আমি বোঝানোর জন্য এইটুকুটা করলাম, এটা না করলেও হবে। তারপরে দেখো বলা আছে এবিসি এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং এবিডি সদৃশ সিএডি। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম, এ বি আর সি, বিসি বাহুর উপর কি বলা আছে, এডি লম্ব বলা আছে। তাহলে এই যে এ বিডি আর সিএডি এই দুটো ত্রিভুজ কি হবে, সদৃশ হবে, অর্থাৎ দেখতে একই রকম হবে বলতে চাইছে। তো এটা সত্য হবে নাকি মিথ্যা হবে? তো তোমরা যেটা জানো যে যদি এটা যে ত্রিভুজটা থাকবে সেটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় আর সমকোণিক বিন্দু থেকে যদি ও ত্রিভুজের উপর লম্ব অঙ্কন করা যায়, তাহলে এই দুটো ত্রিভুজ কী হয়, পরস্পর সদৃশ হয়। যেহেতু এখানে এ বি সি ত্রিভুজটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণী ত্রিভুজ বলা নেই, এর জন্য এইটা কী হবে, মিথ্যা হবে, অর্থাৎ এটা সদৃশ হবে না, এটা উত্তর হবে মিথ্যা। তারপরের প্রশ্নটা দেখো, বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তো লম্ববৃত্তাকার শঙ্কু কেমন হয়? এরকম চিত্রকে বলবো আমরা লম্ববৃত্তাকার শঙ্কু। তো দেখো এই কোণটার মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, অর্থাৎ এই যে ত্রিভুজটা দেখছি এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এই বাহুটাকে বলি আমরা তির্যক উচ্চতা এল, এইটাকে বলি উচ্চতা, আর নিচের যেটা থাকছে তাকে বলি আমরা ব্যাসার্ধ। তাহলে দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ, উচ্চতা, তির্যক উচ্চতা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, অর্থাৎ 3টি বাহু। তার জন্য এটা কি হবে, সঠিক উত্তর, সত্য। নেক্সট প্রশ্ন দেখো, তো দেখো 4টা বলা আছে শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। তো আমরা যাচাই করে নিই, আমরা লিখে দেবো আগে শুভেন্দু আর নৌসাদের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত, তাহলে 1500 টাকা অনুপাত 1000 টাকা। দুটো শূন্য প্রথমে কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দুগুণে 10, তাহলে 3:2। আমরা মোট ভাগ বের করেছিলাম, তাহলে মোট ভাগ অনুপাতের দুটো সংখ্যা আমরা কি করে নেব, যোগ করে নেব। তো ক্ষতি কত টাকা হয়েছে, 75, আর শুভেন্দুর বের করতে বলা আছে, শুভেন্দু প্রথমে আছে, তাহলে আমরা লিখব 75 টাকার মধ্যে শুভেন্দুর ক্ষতি
তাহলে শুভেন্দু প্রথমে আছে, তাহলে অনুপাতের প্রথম সংখ্যাটা হচ্ছে 3, উপরে বসিয়ে দিলাম। নিচে লিখব মোট ভাগ, গুণ লিখব মোট ক্ষতি অর্থাৎ 75 টাকা। এটা যদি আমরা কাটাকাটি করি 5 15 কত হয় 75, আর নিচে পেয়ে যাচ্ছি আমরা 3 15 45। তাহলে উত্তর হবে 45, কিন্তু প্রশ্নে বলা আছে 30, এই জন্য এটা কী হবে মিথ্যা। তাহলে এটা উত্তর পেয়ে যাব আমরা মিথ্যা। নেক্সট প্রশ্নগুলো দেখো। তো 3-এর 1 বলা আছে একটি বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা একটা সূত্র জানি S = r θ, এই সূত্রের সাহায্যে এই অঙ্কটা করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি। ধরি বৃত্তের এখানে কি কি তথ্য দেওয়া আছে দেখো। বৃত্তচাপ অর্থাৎ এস এর মান বলা আছে কত 5.5 সেমি, আর বৃত্তের কোণ অর্থাৎ বৃত্তীয় কোণ এর মান থিটা দ্বারা প্রকাশ করেছিলাম, এর মান বলা আছে π/16 রেডিয়ান। তা আমরা কি জানি বলো? আমরা জানি S = r θ। বা দিয়ে লিখব S এর মান কত বলো 5.5, আর এর মান আমরা বের করব, রেখে দিলাম 16, π/16 আছে থিটার মান, তাহলে π/16 বসিয়ে দিলাম। আমরা এটা যদি দশমিক তুলে দিই তাহলে পেয়ে যাব 55/10। এখানে পেয়ে যাব আর পায়ের মান জানি আমরা 22-এর 7, 22 উপরে বসিয়ে দিলাম, নিচে থাকছে 16 গুণ 7 হয়ে যাবে। তাহলে আচ্ছা, আমরা ডান দিকটাকে বাম দিকে লিখছি আর বাম দিকটাকে ডান দিকে, একবারে লিখে দিলে চিহ্নের কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা লিখতে পারবো আর ইন্টু 22-এর 16 গুণ 7 সমান 55/10। আর এর সঙ্গে যেটা গুণ আছে সেটা ডান দিকে গিয়ে আমরা উল্টে দিতে পারবো, অর্থাৎ আর ইকুয়াল টু লিখতে পারবো 55/10, 16 গুণ 7 আমরা উপরে লিখে দিব, নিচে পেয়ে যাব 22। যদি আমরা কাটাকাটি করি 11 দিয়ে, 5 11 55, 11 দুগুণে 22, 5 দুগুণে 10। তাহলে এটার সঙ্গে আমরা এটা যদি কেটে দিই তাহলে 8 দুগুণে 16, আবার যদি কেটে দিই 4 দুগুণে 8, তাহলে 4 গুণ 7, 4 7 28। তাহলে এটার মান পেয়ে যাব আমরা 4 7 28। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখে দেব? বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। নেক্সট প্রশ্ন দেখো। তারপরে দেখো 2টা বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করো। যেহেতু শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া নেই তাহলে আমরা ধরে নিচ্ছি শঙ্কুটির ব্যাসার্ধ 8 সেমি। ধরি শঙ্কুটির ব্যাসার্ধ 8
সমান r সেমি। শঙ্কুর উচ্চতা বলা আছে 12 সেমি। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র জানি, ওয়ান বাই 3 পাই r স্কোয়ার h, ঘন একক। 1/3 বসে দিলাম, পায়ের মান ওটাই রেখে দিচ্ছি, আর এর মান রেখে দিলাম ওটাই, এইচ এর মান পেয়ে যাচ্ছি 12 ঘন সেমি। তো এটা যদি আমরা কেটে দিই 3 4 12, তাহলে পেয়ে যাব 4 পাই আর স্কোয়ার এত ঘন সেমি। আর এটা যেহেতু আয়তন, আর প্রশ্নে আমাদের আয়তনের মানটা বলাই আছে 100 পাই, তাহলে আমরা লিখতে পারবো প্রশ্নানুসারে বা শর্তানুসারে যে 4 পাই আর স্কোয়ার সমান 100 পাই। পাই পাই দুই দিক থেকে আমরা বাদ দিয়ে দিতে পারবো, বাই করে ভাগ করে দিচ্ছি তাও হবে। 100 পাই বাই কত 4 পাই, পাই পাই বাদ পড়ে যাচ্ছে, 4 25 100। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর স্কোয়ার সমান 25, বাম দিকে স্কোয়ার আছে, ডান দিকে গিয়ে রুট ওভার করে দিতে পারবো, আর 25 বর্গমূল 5। তো অতএব দিয়ে আমরা লিখতে পারবো যে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সেমি। তারপরের প্রশ্নটা বলা আছে এক্স ভেরিজিয়াস ওয়াই জেড এবং ওয়াই ভেরিজিয়াস জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। তো আমাদের প্রশ্নে যে শর্ত দেওয়া আছে এক্স ভেরিজিয়াস ওয়াই জেড এবং ওয়াই ভেরিজিয়াস জেড এক্স, তাহলে জেড একটি অশূন্য ধ্রুবক, অর্থাৎ জেড সমান যদি আমরা ধ্রুবক দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তো দেখো এটা যেহেতু ভ্যারিজিয়াস আছে, আর ভ্যারিজিয়াসকে সমান করতে গেলে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, তাহলে এক্স সমান আমরা কি লিখতে পারবো, একটা ধ্রুবক ধরে নিচ্ছি আমরা k1y জেড, আর এখান থেকে আমরা y সমান আর একটা ধ্রুবক ধরে নেব, এটা হচ্ছে k2 জেড এক্স, যেখানে আমরা লিখে দেব k1 k2 ভেদ ধ্রুবক। k1 k2 হচ্ছে ভেদ ধ্রুবক। তো দেখো এই যে সমীকরণ আছে, আর এই যে সমীকরণ আছে, এখানে যদি আমরা x এর মানটা বসিয়ে দিই, এই সমীকরণ x এর মানটা k1yz আমরা এইখানে যদি বসিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারবো, y ইকুয়াল টু k2z। তো এখানে আমরা মানটা বসিয়ে দিচ্ছি y ইকুয়াল টু k2z, x এর জায়গায় আমরা মান বসিয়ে দিচ্ছি k1yz। এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিয়ে দেওয়া যায় তাহলে আমরা লিখব 1 নং সমীকরণের সাহায্যে, অর্থাৎ এটার একটা সাহায্য নিয়েছি। তো এখান থেকে দেখো y দুই দিক থেকে বাদ দিয়ে দিতে পারবো, তাহলে বাম দিকে পড়ে থাকবে শুধু 1, এখানে k1 k2 z গুণ z, z এর স্কোয়ার, বাম পক্ষটা ডান দিকে আর ডান পক্ষটা বাম দিকে নিয়ে আসছি, তাহলে আমরা লিখতে পারবো k1 k2 z ইকুয়াল টু 1 z স্কোয়ার। তো z স্কোয়ারের সঙ্গে k1 k2 গুণ আসে, ডান দিকে যদি আমরা ভাগ করে দিই তাহলে z স্কোয়ার লিখতে পারবো 1/k1 k2, আবার বাম দিকে যদি স্কোয়ার থাকে ডান দিকে গিয়ে রুট ওভার হয়ে যাবে,
তাহলে জেড সমান লিখতে পারবো 1/√K1 K2। তো 1-এর বর্গমূল আমরা বের করতে পারছি। 1-এর বর্গমূল হচ্ছে 1, আর K1 K2-র বর্গমূল বের করা যাচ্ছে না। K1 K2 যদি ধ্রুবক সংখ্যা হয়, ঠিক আছে, তাহলে K1 K2-র গুণফল এর বর্গমূল যোগ বিয়োগ গুণভাগে আমরা যাই করি না কেন ধ্রুবকই পাবো, অর্থাৎ এটা একটা কি হবে, ধ্রুবক সংখ্যা। তো এখান থেকে আমরা লিখতে পারছি যে জেড কি হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এইভাবে আমরা প্রমাণটা করতে পারবো, প্রমাণিত। দেখো তোমাদের 4-এর যে প্রশ্নটা বলা আছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এটা তোমাদের পিথাগোরাসের উপপাদ্য। এটা তোমাদের বইয়ে পাতা নাম্বার 285 পাতা যদি বের করো দেখতে পাবো, ওখান থেকে টুকে নিলে হবে, অথবা আমি করিয়ে দিলাম, বই থেকে করালাম, তোমরা ওখান থেকে করে নিতে পারো। তো এটা হচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, প্রমাণ সহ এইটুকুটা তোমরা দেখে দেখে করে নেবে।